সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, শুরুতে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এবং এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চিত্র, যেখানে একাডেমিক এবং প্রশাসনিক ভবন রয়েছে এবং এখান থেকেই সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিহাস বিষয়ের অনার্স প্রথম বর্ষের 211509 কোর্স। এই কোর্সের শিরোনাম হচ্ছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এটা আমার লেকচার নম্বর 9, অর্থাৎ ইতোপূর্বে আমি 8টি ক্লাস সম্পন্ন করেছি। আজকের লেকচারের শিরোনাম বা আলোচ্য বিষয় হচ্ছে আব্বাসীয় শাসন, আবুল আব্বাস এবং আবু জাফর আল মনসুর। কিভাবে আব্বাসীয় শাসন প্রতিষ্ঠিত হলো, আবুল আব্বাস যিনি প্রথম শাসক ছিলেন এবং আবু জাফর আল মনসুরের শাসনকাল আলোচনা করব। শুরুতেই আমি আমার পরিচয় তোমাদেরকে দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রভাষক ইতিহাস। আমার কলেজের নাম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আব্বাসীয় শাসনের শাসনকাল হচ্ছে 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ, অর্থাৎ 500 বছরেরও বেশি সময়কাল এই আব্বাসীয় বংশ শাসন করেছিল। শুরুতে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব আব্বাসীয় শাসনের সূচনা কিভাবে হয়েছিল। 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ানের, অর্থাৎ উমাইয়া শাসক, সর্বশেষ শাসক দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্যে দিয়ে উমাইয়া বংশের শাসনের অবসান হয়েছিল এবং আব্বাসীয় বংশের শাসনের সূচনা হয়েছিল। আব্বাসীয়রা 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 500 বছরের অধিককাল মুসলিম সাম্রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। আব্বাসীয় বংশের মোট 37 জন খলিফা শাসন কার্য পরিচালনা করে, অর্থাৎ 500 বছরের শাসন করেছিলেন মোট 37 জন খলিফা বা শাসক। এখন আমি তোমাদের সামনে বলবো আব্বাসীয় শাসনের কিছু বৈশিষ্ট্য। প্রথমে যদি দেখি তাহলে মুসলিম সাম্রাজ্যের ঐক্য বিনষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর প্রথম 4 খলিফা পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের ঐক্য ঠিক ছিল। মুয়াবিয়ার বা উমাইয়া শাসনের সময় কিছুটা বিনষ্ট হয়েছিল ঐক্য। আব্বাসীয় শাসনের সময় এই ঐক্যটা পুরোপুরি বিনষ্ট হয়, অর্থাৎ মুসলিমরা দলে দলে ভাগ হয়ে যায় এবং তারা নিজেদের মতো করে গোত্র এবং সম্প্রদায়ের মাধ্যমে বিদ্রোহ করে এবং নিজেরা নিজেদের মতো করে রাজ্য পরিচালনার চেষ্টা করেছিল। এরপর দেখবো সাম্রাজ্য বিস্তার নীতি বর্জন। প্রথম 4 খলিফা এবং উমাইয়া শাসন আমলেও মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল, কিন্তু আব্বাসীয় শাসনের সময় এসে দেখা যায় যে তারা সাম্রাজ্য বিস্তারে তেমন একটা পদক্ষেপ গ্রহণ করেনি, বরং সাম্রাজ্য যতটুকু রয়েছে সেটাকে সঠিকভাবে পরিচালনার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এরপর আমরা দেখব শাসন পরিচালনায় পারসিক প্রাধান্য। শাসন কার্য যে পরিচালিত হচ্ছিল সেখানে পারস্যের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ যাবতীয় নিয়ম কানুন এবং সামরিক বাহিনীর যে প্রশিক্ষণ সবকিছুতে দেখা যায় পারস্যিক একটা প্রভাব রয়েছে। অন্যদিকে শাসকরাও পারস্যের যে রীতি বা ধারা সেগুলো মেনে চলার পক্ষপাতী ছিলেন বা মেনে চলতেন। রাজধানী স্থানান্তর। উমাইয়া শাসন আমলে দামেস্কে যে রাজধানী ছিল সেখান থেকে তারা রাজধানী স্থানান্তর করে নিয়ে যায়, কারণ দামেস্ক বা কুফাতে তারা রাজধানী প্রতিষ্ঠা বা রাখার পক্ষপাতী ছিল না। এই দুই স্থানই ছিল তাদের জন্য একটা বিপজ্জনক। ফলে এই রাজধানী স্থানান্তর করেছেন বিভিন্ন সময় এবং সেটা
আব্বাসীয় শাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের উন্নতি। আব্বাসীয় শাসনের সময় জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হয়, কারণ আব্বাসীয় শাসকরা যেহেতু নতুন নতুন রাজ্য দখলের ব্যস্ত ছিলেন না, ফলে তারা জ্ঞান বিজ্ঞানের প্রতি গুরুত্ব দিতে পেরেছিলেন এবং এটাই আব্বাসীয় শাসনে স্বর্ণ শিখরে আরোহণ করতে সহায়তা করেছিল। উদারনৈতিক শাসন। আব্বাসীয় শাসকদের মধ্যে অধিকাংশ ছিলেন উদার, অর্থাৎ তারা গোড়াপন্থী ছিলেন না এবং জনগণের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তারা সব সময় চেষ্টা করতেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গোলযোগ ছাড়াই রাজ্য সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং সকলের প্রতি তারা উদার ছিল। এবার দেখব আব্বাসীয়দের পরিচয়। আসলে আব্বাসীয় কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আল আব্বাস। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র, অর্থাৎ আব্দুল মুত্তালিব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদা, তার এক ছেলে ছিল আবুল আব্বাস, আল আব্বাস। আল আব্বাসের নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়েছে। আব্বাসীয়গণ ছিলেন কুরাইশ বংশের হাশেমি গোত্রের। উমাইয়াদের চেয়ে আব্বাসীয়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম ছিলেন, কেননা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, এই দিক দিয়ে নিজ রক্তেরই ছিলেন, আর এ কারণে তারা নিজেদেরকে খিলাফতের ন্যায্য দাবিদার বলে মনে করতেন। এবার দেখব আবুল আব্বাসের খিলাফত লাভ, কিভাবে খিলাফত লাভ করেছিলেন। উমাইয়া শাসনের শুরু থেকে আব্বাসীয়রা খিলাফতের জন্য আন্দোলন শুরু করে আসছিল। দ্বিতীয় মারওয়ানের শাসনকালে 749 খ্রিস্টাব্দে আব্বাসীয়গণ কুফা মসজিদ সমবেত হন। নামাজ শেষে হাসান ইবনে কাহাতাব ঘোষণা করেন যে ধর্মপরায়ণতা, কর্মদক্ষতা ও যোগ্যতার দিক দিয়ে আবুল আব্বাসের চেয়ে উপযুক্ত ব্যক্তি আর নেই, তাই খলিফা পদের জন্য আবুল আব্বাসের নাম প্রস্তাব করেন। কুফা মসজিদে উপস্থিত সবাই উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিয়ে তাকে খলিফা হিসেবে সমর্থন করেন। খলিফা নির্বাচিত হয়ে আবুল আব্বাস কুফা মসজিদের মিম্বারে আরোহণ করে খুতবা পাঠ করেন। এ সময় তিনি নিজেকে আস-সাফা অর্থাৎ রক্তপিপাসু বলে ঘোষণা করেন এবং উমাইয়াদের অত্যাচার ও নির্যাতনের প্রতিশোধ নেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। জাবেরের যুদ্ধে মারওয়ানের পরাজয়। মসুল ও ইরবিলের মধ্যবর্তী নদী বড় জাব নামে পরিচিত। মসুল একটা নগরী এবং ইরবিল একটা নগরী। এখানে মারওয়ান 1,20,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হন। আবুল আব্বাস ও তার সেনাপতি আবু আয়ানকে বিশাল বাহিনী সহ প্রেরণ করেন। 750 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি বড়জাব নদীর কুসাব নামক গ্রামে যে যুদ্ধ সংঘটিত হয় তা জাবের যুদ্ধ নামে পরিচিত। মারওয়ান এ যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যান। আব্বাসীয় বাহিনী তাকে ধাওয়া করে মসুল, হিমস, দামেস্ক সহ উমাইয়া সাম্রাজ্যের অধিকাংশ এলাকা দখল করতে সক্ষম হয়। মারওয়ান পালিয়ে সর্বশেষ মিশর গমন করেন। আব্বাসীয়রা তার পিছু ধাওয়া করে মিশরে পৌঁছান এবং বশির নামক স্থানে একটি ছোট্ট গির্জায় মারওয়ানকে শায়িত দেখে সেখানে তাকে হত্যা করা হয়। এর ফলে উমাইয়া বংশের শেষ শাসকেরও পতন ঘটে। এবার দেখব আবুল আব্বাস আস-সাফা উপাধি গ্রহণ করেছিলেন কেন। খিলাফত লাভের পর কুফা মসজিদে নিজেকে আস-সাফা বা রক্তপিপাসু বলে ঘোষণা করেন আবুল আব্বাস। আবুল আব্বাস উমাইয়াদের বেপরোয়াভাবে হত্যা করেন। প্যালেস্টাইনের আবু ফ্রুটস নামক স্থানে মারওয়ানের 80 জন আত্মীয়কে ক্ষমার জন্য ডেকে এনে হত্যা করা হয়। অর্থাৎ মারওয়ানের 80 জন আত্মীয়কে বলা হয়েছিল যে তোমরা এসে যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিব, অথচ তারা যখন ক্ষমা চাওয়ার জন্য তার কাছে উপস্থিত হয় তখন তাদেরকে হত্যা করেন। শুধু জীবিত উমাইয়াদেরই নয়, আবুল আব্বাস কবর থেকে উমাইয়াদের মৃতদেহ তুলে তা পুড়িয়ে ফেলেন। উমাইয়া খলিফাদের সমাধি ধ্বংস করে ফেলেন। তবে ভুলবশত মুয়াবিয়া এবং ধার্মিকতার জন্য দ্বিতীয় ওমরের কবর রক্ষা পায়।
মূল কথা হচ্ছে মুয়াবিয়ার কবরটা বুঝতে পারেনি, যে কারণে সেটা ধ্বংস করতে পারেনি। অন্যদিকে দ্বিতীয় ওমর যেহেতু ধার্মিক ছিলেন, সে কারণে দ্বিতীয় ওমরের যে কবর সেটাকে ক্ষতি করা হয়নি। এবারে দেখবো বিদ্রোহ দমন। আবুল আব্বাসের নিষ্ঠুরতার প্রতিবাদে দামেস্ক, হিমস, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়ার জনগণ গোঁফ দাড়ি কেটে আব্বাসীয় খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তিনি কৌশলে সকল বিদ্রোহ দমন করেন, অর্থাৎ আবুল আব্বাস কৌশল প্রয়োগ করে সব বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। তবে মেসোপটেমিয়ার বিদ্রোহ দমন করতে তাকে বেগ পেতে হয়। সেজন্য তিনি আপন ভাই আবু জাফরকে মেসোপটেমিয়ার বিদ্রোহ দমনের জন্য পাঠান। জাফর সেখানে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন। ওয়াসির নামক আর একটা স্থানে বিদ্রোহী শাসক ইয়াজিদ বিন হুরায়রা নিজের এবং পরিবারের নিরাপত্তা সম্পর্কে অঙ্গীকারপত্র পেয়ে আবু জাফরের কাছে আত্মসমর্পণ করেন। অর্থাৎ ইয়াজিদ বিন হুরায়রা বলেন আবু জাফরকে যে আমি এবং আমার পরিবার যদি নিরাপত্তা পাই তাহলে আত্মসমর্পণ করব। কিন্তু তারা যখন আত্মসমর্পণ করে তখন আবু জাফর অঙ্গীকার ভঙ্গ করে তাকে সপরিবারে হত্যা করেন। আসলে এই দিক দিয়ে খুবই নিষ্ঠুর ছিলেন আব্বাসীয়রা। এবারে দেখবো রাজধানী স্থানান্তর। কুফাবাসীর অতীত ইতিহাস আবুল আব্বাসের জানা ছিল, অর্থাৎ কুফাবাসীরা সকলেই উমায়াদের সমর্থক ছিল। সেজন্য রাজধানী কুফাতে দীর্ঘদিন অবস্থান করা তিনি নিরাপদ মনে করেননি। তাই হীরার অনতিদূরে আনবার নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন। সেখানে আল হাশেমীয় নামে একটি রাজকীয় প্রাসাদও নির্মাণ করেছিলেন, রাজধানী করেছিলেন এবং সেখানে প্রাসাদ স্থানান্তর করেছিলেন। প্রশাসনে আত্মীয় ও সমর্থকদের নিয়ম। আবুল আব্বাস নিজের ভাই আবু জাফরকে মেসোপটেমিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের শাসনকর্তা এবং চাচা দাউদকে হিজাজ, ইয়ামেন ও ইয়ামামার শাসনকর্তা নিয়োগ করেন। আবু সালমাকে উজির এবং খালিদ বিন বার্মাককে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এভাবে দেখা যায় আবুল আব্বাস প্রশাসনকে নিজের অনুকূলে রাখার জন্য গুরুত্বপূর্ণ পদে নিজের আত্মীয় যারা খুবই কাছের এবং সমর্থকদের বসিয়েছিলেন। এখন দেখবো আবুল আব্বাসের মৃত্যু, কিভাবে তার মৃত্যু হয়েছিল। 4 বছর 8 মাস খিলাফত পরিচালনার পর আবুল আব্বাস 754 খ্রিস্টাব্দের 9 জুন মাত্র 30 বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। হীরার অনতিদূরে আনবারে, যেখানে তিনি একটা প্রাসাদ নির্মাণ করেছিলেন, সে নিজ বাসভবনে ইন্তেকাল করলেও তাকে কোথায় সমাহিত করা হয় সেটা জানা যায়নি। এর কারণ হচ্ছে ইতোপূর্বে উমায়াদের কবর থেকে মৃতদেহ তুলে যেভাবে পুড়িয়েছিল সেটাই ভয় ছিল। অর্থাৎ উমায়াদের মৃতদেহের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছিল, ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সম্ভবত সে কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল যে কোথায় আবুল আব্বাসকে কবর দেওয়া হয়েছে সেটা জানানো হয়নি। মৃত্যুর পূর্বে আবুল আব্বাস আস-সাফা তার ভাই আবু জাফরকে খিলাফতের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন এবং ভাইয়ের পুত্র ঈসাকে পরবর্তী খলিফা মনোনীত করে যান। এবার দেখব আবু জাফর আল মনসুর, অর্থাৎ আবুল আব্বাসের ভাই, যাকে আবুল আব্বাস খলিফা মনোনীত করে গিয়েছিলেন, সে আবু জাফর আল মনসুর, তার শাসনকাল। আবু জাফর আল মনসুরের শাসনকাল ছিল 754 খ্রিস্টাব্দ থেকে 755 খ্রিস্টাব্দ। আবু জাফর আল মনসুরের খিলাফত লাভের ঘটনাটা আগে বলেছি। 754 খ্রিস্টাব্দে 9 জুন আবুল আব্বাস মারা যাওয়ার সময় আবু জাফর হজ পালনের জন্য মক্কায় ছিলেন। অর্থাৎ যখন আবুল আব্বাস মারা যাচ্ছেন সে সময় আবু জাফর কাছে ছিলেন না, তিনি হজে মক্কায় অবস্থান করছিলেন। আবু জাফরের অনুপস্থিতিতে ভাইয়ের পুত্র ঈসা তার পক্ষে, মানে আবু জাফরের পক্ষে আনুগত্যের শপথ ঘোষণা করেন এবং তাকে আবু জাফরকে খলিফা হিসেবে ঘোষণা করেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আবু জাফর দ্রুত মক্কা থেকে কুফায় ফিরে আসেন এবং আল মনসুর
বা বিজয়ী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। দ্বিতীয় খলিফা হিসেবে আল মনসুর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং এর মাধ্যমে আব্বাসীয় শাসনকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছিলেন। আর তাই আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবার দেখবো খলিফা আল মনসুরের শাসনকালকে আমরা আব্বাসীয় শাসন সুদৃঢ়করণে আল মনসুরের গৃহীত নীতিগুলা কি ছিল। প্রথমে খলিফা আল মনসুরের শাসনকালকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হলো অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, একটা হচ্ছে রাজজয় এবং আরেকটা হচ্ছে প্রশাসনিক সংস্কার। শুরুতে দেখব অভ্যন্তরীণ বিদ্রোহ দমন। আব্দুল্লাহ বিন আলীর বিদ্রোহ দমন। আব্দুল্লাহ বিন আলী ছিলেন আবুল আব্বাসের চাচা এবং সিরিয়ার শাসনকর্তা। আবুল আব্বাস অঙ্গীকার করেছিলেন যে জাবের যুদ্ধে আব্দুল্লাহ যদি মারওয়ানকে পরাজিত করতে পারে তাহলে তাকে উত্তরাধিকারী মনোনীত করা হবে। কিন্তু মারওয়ানকে পরাজিত করার পরও আব্দুল্লাহকে উত্তরাধিকারী মনোনীত করা হয়নি, বরং অঙ্গীকার ভঙ্গ করে আবু জাফরকে এবং তার পরবর্তীতে তার পুত্র ঈশাকে উত্তরাধিকারী মনোনীত করা হয়েছিল। আবু জাফর ফলে আব্দুল্লাহ বিন আলী বিদ্রোহ করেন। আবু জাফর তাকে পরাজিত করে 7 বছর কারারুদ্ধ করে রাখেন। তারপর আব্দুল্লাহকে হত্যার জন্য লবণের ভিত্তির উপর ঘর নির্মাণ করা হয়। প্রথমবারে প্রবল বৃষ্টিতে ঘর বিধ্বস্ত হয়ে আব্দুল্লাহ মারা যান। এবারে দেখবো আবু মুসলিমের পতন। আবু মুসলিম উমাইয়া বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তি ছিলেন এবং তিনি ভবিষ্যতে খিলাফতের দাবিদার হতে পারেন। এই আশঙ্কায় আল মনসুর তাকে দমনের পরিকল্পনা করেন। আবু মুসলিম খোরাসানে ফিরে যেতে চাইলে তাকে খলিফা, সিরিয়া ও মিশরের শাসনকর্তা নিযুক্ত করেন। কিন্তু আবু মুসলিম খোরাসানে যেতে উদ্যত হলে তাকে কৌশলে দরবারে নিয়ে আসা হয়। অর্থাৎ আবু মুসলিম বলেন যে আমি সিরিয়া ও মিশরের শাসনকর্তা হতে চাই না, আমি খোরাসানে যেতে চাই এবং খোরাসানের শাসনকর্তায় থাকতে চাই। কিন্তু আবু জাফর সেটা হতে দেননি, কারণ খোরাসানে এই আবু মুসলিমের ব্যাপক প্রাধান্য ছিল এবং সেখানে সকল জনগণ আবু মুসলিমের পক্ষপাতী ছিল, সমর্থক ছিল। এই জন্য তাকে সেখানে ফিরে যেতে দেওয়া হয়নি এবং কৌশলে আহ ধন দৌলতের লোভ দেখিয়ে তাকে রাজ দরবারে ডাকা হয়েছিল। এবং আবু জাফরের সাথে আবু মুসলিম যখন আলাপ করছিলেন তখন পেছন থেকে গুপ্তঘাতক আক্রমণ করে এই আবু মুসলিমকে হত্যা করে। এইভাবে তিনি আবু মুসলিম যিনি খিলাফতের দাবিদার হতে পারেন তাকেও পদ থেকে সরিয়ে দেন এই আবু জাফর। এবারে দেখব এছাড়া আবু জাফর আল মনসুর আরো কিছু বিদ্রোহ দমন করেছিলেন, যেমন সানবাদের বিদ্রোহ, রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন, খোরাসান ও তাবারিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ দমন, আলী বংশীদের বিরুদ্ধে অভিযান। প্রথমে যেটা সানবাদের বিদ্রোহ দেখব। সানবাদ আফগানিস্তানের পাশের একটা অঞ্চল। এখানে একটা বিদ্রোহ দেখা দেয় এবং সেই অঞ্চল মুসলিম সাম্রাজ্য অর্থাৎ আব্বাসীয় শাসন থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল। এই সময় আবু জাফর সানবাদের বিদ্রোহ দমনে সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন। রাওয়ান্দিয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছিল এবং তারা স্বাধীনভাবে শাসন করতে যাচ্ছিল। অন্যদিকে তারা কিছুতেই আব্বাসীয়দের শাসন মেনে নিতে যাচ্ছিল না। এই রাওয়ান্দিয়া সম্প্রদায়কেও দমন করতে সক্ষম হয়েছিলেন আবু জাফর আল মনসুর। খোরাসান ও তাবারিস্তানের বিদ্রোহ দমন। খোরাসান, যেটা পূর্বে বলেছি, আবু মুসলিম যেখানে শাসনকর্তা ছিলেন এবং তাবারিস্তান তার পার্শ্ববর্তী অঞ্চল। এই খোরাসানের আবু মুসলিমকে যখন হত্যা করা হয় তখন সেখানকার স্থানীয় জনগণ বিদ্রোহ করে বসে এবং তারা আবু জাফরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। আবু জাফর আল মনসুর
এই খোরাসান এবং তাবারিস্তানে বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। আলীয় বংশীয়দের বিরুদ্ধে অভিযান। আলীর বংশধর এরা হাশেমি নামে পরিচিত, আবার এক শ্রেণী খারেজি গোত্র যারা আলীর সমর্থক ছিল। এই উভয় শ্রেণী মিলেই আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করছিল, কারণ তারা হযরত আলীকে, হযরত আলীর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর এবং রক্তের সম্পর্ক আছে, সুতরাং তাদেরকে ক্ষমতায় বসানো বা তারা শাসন করবে, তারা প্রকৃত উত্তরাধিকারী, এটা বলে তারা আন্দোলন করে আসছিল। আবু জাফর আল মনসুর এই আন্দোলনও দমন করতে সক্ষম হয়েছিলেন। এবারে দেখব রাজ্য বিস্তার। প্রথমে দেখব তাবারিস্তান ও গিলান অধিকার। 759 থেকে 60 খ্রিস্টাব্দে তাবারিস্তান ও গিলান অধিকার করেছিলেন আবু জাফর আল মনসুর। এই 759-60 খ্রিস্টাব্দের সময় তাবারিস্তানে যে বিদ্রোহ দেখা দেয়, সে বিদ্রোহ দমন করেন এবং সে অঞ্চল নিজের অধিকারে নেন। অন্যদিকে গিলান, এই গিলান অঞ্চলটাও জয় করে সেটা মুসলমান সাম্রাজ্যের নিয়ে এসেছিলেন। যদিও রাজ্য জয়ে তেমন মনোযোগী ছিলেন না, কিন্তু সেই বিদ্রোহ যদি দমন করতে না পারতেন তাহলে অন্যান্য রাজ্য মুসলিম সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ছিল। এই কারণে গিলান অধিকার করেছিলেন। এরপরে হলো রোমানদের বিরুদ্ধে অভিযান, যেটা 773 খ্রিস্টাব্দে ঘটেছিল। 773 খ্রিস্টাব্দে আবু জাফর আল মনসুর রোমানদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন, কারণ রোমানরা মুসলিম সাম্রাজ্যের কিছু অঞ্চলে আক্রমণ চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং মুসলমানদেরকে উস্কে দিচ্ছিল। তারা নানা ধরনের অত্যাচার নির্যাতন করত সেই সব অঞ্চলে এবং লুটপাট সহ হত্যা লুণ্ঠন এসব চালাতো। এর ফলে খলিফা আবু জাফর আল মনসুর রোমানদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেছিলেন 773 খ্রিস্টাব্দে এবং তাদেরকে পিছু হটাতে সক্ষম হয়েছিলেন। স্পেন অভিযান। 756 খ্রিস্টাব্দে আবু জাফর আল মনসুর স্পেনে অভিযান প্রেরণ করেন এবং সেখানে স্পেনের যে শাসনকর্তা তাকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। স্পেন খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল ছিল এবং সেখানের জনগণকে অত্যাচার করা হতো। সেই জনগণরাই আব্বাসীয়দের আমন্ত্রণ জানায় যেন স্পেনে আক্রমণ পরিচালনা করা হয় এবং রাজাকে পরাজিত করা হয়, কারণ খ্রিস্টান জনগণ খ্রিস্টান ধর্মকে সেখানে খারাপ চোখে দেখা হতো এবং তাদের উপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং অত্যাচার নির্যাতন করা হতো। এবার দেখব আবু জাফর আল মনসুরের প্রশাসনিক সংস্কার, অর্থাৎ আবু জাফর আল মনসুর প্রশাসনের কি কি সংস্কার করেছিলেন। খলিফা আবু জাফর আল মনসুর রাজ্য জয় অপেক্ষা রাজ্য শাসনে অধিক মনোযোগ দিয়েছিলেন, যেটা পূর্বে বলেছি। তার শাসন সংস্কারগুলো হলো নিয়মিত সৈন্যবাহিনী ও গুপ্তচর বাহিনী গঠন। সাম্রাজ্যের সুরক্ষার জন্য আবু জাফর আল মনসুর নিয়মিত সৈন্যবাহিনী গঠন করেছিলেন। এই সৈন্যবাহিনীদেরকে তিনি পারসিক যে কায়দা কৌশল বা প্রশিক্ষণ, সে প্রশিক্ষণে প্রশিক্ষিত করেছিলেন। ফলে তার রাজ্য সুরক্ষিত হয়েছিল এবং এই সেনাবাহিনীদের তিনি উপযুক্ত বেতন ভাতা এবং যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করেছিলেন। গুপ্তচর বাহিনীও গঠন করেছিলেন তিনি। সাম্রাজ্যের কোথায় কি ঘটছে, কারা বিদ্রোহ করছে, অথবা বাইরের কোন শত্রু কখন আক্রমণ করতে পারে, এই সকল বিষয় পূর্বে জানার জন্য এবং গোপনে জানার জন্য তিনি গুপ্তচর বাহিনী গঠন করেছিলেন। প্রদেশের সীমা পুনরুদ্ধারণ। আব্বাসীয় বংশের বা শাসনের যে বিভিন্ন প্রদেশ ছিল, সেই প্রদেশগুলোকে তিনি সীমানা পুনর্নির্ধারণ করেন, অর্থাৎ এক প্রদেশের সাথে যেন আর এক প্রদেশের কোনো দ্বন্দ্ব না বাঁধে, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সীমানা নির্ধারণ করে দেন। আগের যে সীমানা সেগুলো থেকে কিছুটা পরিবর্তন হয় এবং সুবিধা মতো যার যে অঞ্চলটা কাছে হবে সেই অঞ্চলগুলোকে সেই প্রদেশের মধ্যে রেখে তিনি প্রদেশের সীমানা পুনর্নির্ধারণ করতে সক্ষম হয়েছিলেন এবং এর ফলে প্রদেশগুলোর মধ্যে যে ঝামেলা বা বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি হলো সেগুলো দূর হয়ে যায়।
বদলির ব্যবস্থা। আবু জাফর আল মনসুর প্রত্যেক কর্মচারীকে, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেসব কর্মচারী কাজ করতো তাদেরকে কিছুদিন পর পর বদলির ব্যবস্থা করেন। কারণ এক জায়গায় দীর্ঘদিন থাকলে কর্মচারীদের মধ্যে দুর্নীতি আর স্বজনপ্রীতি সহ অন্যান্য বিভিন্ন ধরনের আহ, এক কথায় দুর্নীতি করার সুযোগ বেড়ে যায়। তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার সুযোগ পায়। এর ফলে তিনি বদলির ব্যবস্থা করেছিলেন। এক প্রদেশ থেকে আর এক প্রদেশে, অন্য প্রদেশ থেকে সেই প্রদেশ, এইভাবে করে বিভিন্নভাবে কর্মচারীদের বদলি কার্যকর করেছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। আবু জাফর আর মনসুর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি দিওয়ান কাচারি, যেটাকে বলা হয় বিচারালয়, প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেখানে সাধারণ জনগণ যে কোনো সময় বিচার চাইতে পারত। অন্যদিকে বিভিন্ন গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব থাকে বা বিভিন্ন প্রদেশে, তিনি ন্যায় ভিত্তিক একটা সমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং তিনি সকলের প্রতি ন্যায় বিচার করতেন। শাসন কাজে পারস্যিক প্রভাব। আবু জাফর আর মনসুর শাসন কাজ পরিচালনা করতে গিয়ে তার সব কাজেই পারস্যিক প্রভাব, অর্থাৎ পারস্য, ইরানের প্রভাব লক্ষ্য করা যায়। তিনি যাবতীয় কাজ পরিচালনা করতে গিয়ে ইরানের যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা, কাজের ধরন, সেগুলো ফলো করতেন এবং প্রশাসনিক কাজে সেগুলোই তিনি বাস্তবায়ন করার চেষ্টা করতেন। এইভাবে দেখা যায় যে আবু জাফর আর মনসুর পারস্যিক একটা ধাঁচের মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং তার প্রাসাদ সহ অন্যান্য যে স্থাপত্য, সবগুলোতেই পারস্যিক একটা প্রভাব রয়েছে। জনকল্যাণমূলক কাজ। আবু জাফর আর মনসুর জনকল্যাণমূলক কিছু কাজও সংগঠন করেছিলেন। অর্থাৎ জনগণের জন্য যেগুলো কল্যাণমূলক সে কাজ তিনি করেছিলেন। তিনি খাল খনন করেছিলেন, তিনি কূপ খনন করেছিলেন। এছাড়া সরাইখানা, স্কুল, মক্তব, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো জনগণের কল্যাণে কাজ লাগে সেগুলো তিনি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন বা করেছিলেন। এবার দেখব খলিফা আল মনসুরের মৃত্যু কিভাবে হয়েছিল। আব্বাসীয় সাম্রাজ্য সুপ্রতিষ্ঠা করতে আল মনসুরকে কঠোর পরিশ্রম করতে হয়। 22 বছর শাসন করার পর তিনি বুঝতে পারেন যে তার সময় শেষ হয়ে এসেছে, অর্থাৎ 22 বছর ক্ষমতা ছিলেন তিনি। যুবরাজকে, অর্থাৎ তার সন্তানকে ডেকে কতগুলো উপদেশ দান করেছিলেন। এই উপদেশগুলো কি সেগুলো এখন দেখব। তিনি তার পুত্রকে কথা বলেছিলেন, যে কাজ আজ করতে হবে তা আগামীকালের জন্য ফেলে রেখো না। অর্থাৎ আজকের কাজ আজকে সম্পন্ন করো, কাল কি হবে সেটা বলা যাবে না, সুতরাং ফেলে রাখা উচিত নয়। প্রজা সাধারণ ও সৈন্যদের সন্তুষ্ট রেখো। অর্থাৎ প্রজাদের সাথে এবং সৈন্যদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে তাদের কথা শুনতে হবে এবং তাদের যা প্রয়োজন এবং তাদের যা অধিকার তা প্রদান করতে হবে, তাছাড়া টিকে থাকা কঠিন হবে। তোমার কোষাগার কখনো শূন্য রেখো না। কোষাগার যদি শূন্য হয় তাহলে জনসাধারণও তার কথা শুনবে না এবং সৈন্যবাহিনী তো বটে, কোনো কর্মচারী তার কথা শুনবে না এবং তার আদেশ মানবে না। সুতরাং কোষাগার সবসময় পূর্ণ রাখতে হবে। কোষাগার শূন্য হলে তার সবকিছুই শূন্য হয়ে যাবে। নিজের কাজ নিজেই করো। নিজের কাজ অন্যকে দিয়ে করানো ঠিক নয়, কারণ এতে ভুল ত্রুটি হয় এবং অনেক সময় হিতে বিপরীত হয়। সুতরাং সবসময় আমাদের উচিত নিজের কাজ নিজে করা এবং সেটাই তিনি তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন। এরপরে বলেছেন, যাদের নিকট সৎ পরামর্শ পাওয়া যাবে তাদের সাথে মেলামেশা করিও। মেলামেশা করার ক্ষেত্রেও তিনি বলেছিলেন যে এমন ব্যক্তির সাথে মেলামেশা করা উচিত যার কাছে তিনি সৎ পরামর্শ পাবেন। যাদের কাছে সৎ পরামর্শ পাওয়া যাবে না এবং যারা শুধু তার কাছে সুবিধা আদায়ের জন্য মেলামেশা করবে, তাদের সাথে তিনি মিশতে নিষেধ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ তিনি দিয়েছিলেন। ধর্মপরায়ণতা ব্যতীত অন্য কিছু খলিফাকে মহৎ করে না। অর্থাৎ খলিফা যদি ধর্মপরায়ণ না হয়, ধর্মকর্ম যদি না করে, ধর্মের প্রতি যদি আকৃষ্ট না হয়, ধর্ম থেকে যদি বিচ্যুত হয়, তাহলে সেই খলিফা টিকে থাকতে পারে না। আবার জনগণের কাছে তিনি মহৎ হতে পারে না। যত ধর্মপরায়ণ হবে সেই খলিফা বা সেই শাসক
জনগণের কাছে ততই মহৎ হবে। এই বিষয়টা তিনি তার ছেলেকে বোঝাতে চেয়েছিলেন। চিন্তা না করে কোনো কাজে অগ্রসর হওয়া না। আমরা প্রায় হুটহাট করে বা চিন্তা ভাবনা না করে যে কোনো একটা কাজে হাত দিই এবং বেশিরভাগ সময় সে কাজে ব্যর্থ হয়। এই চিন্তাটা এখন থেকে ১৫০০ বছর পূর্বেই খলিফা আবু জাফর আল মনসুর তার পুত্রকে প্রদান করেছিলেন যে যে কোনো কাজ করতে যাও আগে চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে স্থির করে তারপরে সে কাজে অগ্রসর হবে, অন্যথায় বিফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পুত্রকে এই সকল পরামর্শ দেওয়ার পরে হজ ব্রত পালনের জন্য আবু জাফর আল মনসুর মক্কা রওনা হন এবং পথে মধ্যে মাইমুনা নামক স্থানে ৭৭৫ খ্রিস্টাব্দের ৭ অক্টোবর ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ভবিষ্যতে সমাধি অপবিত্র করা হতে পারে এই আশঙ্কায় মক্কা হতে কয়েক মাইল দূরত্বের মধ্যে ১০০টি কবর খনন করে গোপনীয়তার সাথে তার একটিতে তাকে সমাহিত করা হয়। অর্থাৎ আব্বাসীয়রা উমাইয়া খলিফাদের কবর যেভাবে ধ্বংস করেছিল এবং কবর হতে মৃতদেহ তুলে যেভাবে পুড়িয়ে ফেলেছিল, ভবিষ্যতে যেন এইরকম ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্যই আবু জাফর আল মনসুরকে সমাহিত করতে ১০০টি কবর খনন করা হয় এবং তার মধ্যে একটিতে গোপনে তাকে সমাহিত করা হয়েছিল, যেন এর কবরে আবু জাফর আল মনসুরের মৃতদেহ খুঁজে না পাওয়া যায়, সহজে খুঁজে না পাওয়া যায় এবং তাকে পুড়িয়ে না ফেলা যায়। এবার দেখবো আবু জাফর আল মনসুরের কৃতিত্ব। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে, কারণ আবুল আব্বাস আস-সাফা আব্বাসীয় বংশের প্রথম খলিফা হলেও আবু জাফর আল মনসুর কঠোর হাতে বিদ্রোহীদের দমন করেছিলেন। তিনি যদি এটা না করতে পারতেন তাহলে আব্বাসীয় বংশ অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত। ঐতিহাসিক পিকে হিট্টির মতে আস-সাফার পরিবর্তে মনসুর নতুন রাজবংশকে সুপ্রতিষ্ঠিত করে, যে ৩৫ জন আব্বাসীয় খলিফা তার উত্তরাধিকারী মনোনীত হন তারা তার প্রত্যক্ষ বংশধর। ইংরেজিতে যদি বলি পিকে হিট্টির এই কথাটি, তাহলে হি রাদার দ্যান অ্যাজ সাফা was one who firmly established the new dynasty, but Mansur was the real founder of the Abbasid dynasty. All the 35 caliphs who succeeded were his lineal descendants. বাগদাদ নগরী প্রতিষ্ঠা। ৪৮,৮৩,০০০ দিরহাম ব্যয় করে আল মনসুর বৃত্তাকার বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন, অর্থাৎ বাগদাদ নগরী ছিল বৃত্তের মতো দেখতে। আল মনসুর তার প্রতিষ্ঠিত রাজধানীর নামকরণ করেন দারুস সালাম বা শান্তি নিবাস। খলিফা আল মনসুরের নাম অনুসারে এর অন্য নামও ছিল মনসুরিয়া। নগরীতে প্রবেশের জন্য কুফা, বসরা, দামেস্ক ও খোরাসান নামে ৪টা প্রবেশদ্বার ছিল, অর্থাৎ বাগদাদ নগরীতে 4টা দরজা দিয়ে প্রবেশ করা যেত। এরপর দেখবো জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির উৎকর্ষ সাধন, যেটা আরেকটা কৃতিত্ব আবু জাফর আল মনসুরের। আল মনসুর অসংখ্য মাদ্রাসা এবং মসজিদ ভিত্তিক মক্তব চালু করেন। তিনি নিজে বিজ্ঞান ও গণিত শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তার নির্দেশে অ্যারিস্টটল, ইউক্লিড ও টলেমির গ্রন্থসমূহ, ভারতীয় জ্যোতিষ গ্রন্থ সিদ্ধান্ত, উপন্যাস হিতোপদেশ আরবিতে অনুবাদ করা হয়েছিল, অর্থাৎ অন্যান্য ভাষার গ্রন্থগুলো আরবিতে অনুবাদ করার ব্যবস্থা করেছিলেন। এরপর দেখব স্থাপত্য শিল্প। আল মনসুরের নির্দেশে দারুস সালাম শান্তির শহর, কাসর উল খুলদ বা অনন্ত ধাম নির্মিত হয়। যুবরাজ মাহাদির জন্য রুসাফা নামে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেন। এসব স্থাপত্যে পারস্য রীতির প্রভাব লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সামনে যে লেকচার উপস্থাপন করলাম সেটাতে যদি তোমরা কিছুটাও
উপকৃত হও, তাহলে আমি আমার লেকচারকে সার্থক মনে করব। এবং এখানে বলে রাখি যে যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে হতে পারে, সেটা একটা হচ্ছে আবুল আব্বাস। আবুল আব্বাসকে আসসাফা বলা হয় কেন, এটা সাধারণত ছোট প্রশ্ন হয়ে থাকে। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে যে খলিফা আল মনসুরের কৃতিত্ব আলোচনা করো এবং তার যুগকে স্বর্ণযুগ বা স্বর্ণময় সময় বলা হয় কেন। তো আজকের এই লেকচার প্রদান করতে গিয়ে যে সকল সহায়ক গ্রন্থের সহায়তা নিয়েছি সেগুলো তোমাদের সামনে এখন বলছি। শেখ রিয়াজউদ্দিন আহমদের লেখা আরব জাতির ইতিহাস, অনুদিত, বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 1964 সালে। ফিলিপ কে হিটটির আরব জাতির ইতিহাস, অনুদিত, লন্ডন থেকে প্রকাশিত 1940 সালে। সৈয়দ আমিলারের লেখা দ্য স্পিরিট অফ ইসলাম, লন্ডন থেকে প্রকাশিত 1949 সালে। মফিজুল্লাহ কবিরের লেখা ইসলাম ও খিলাফত, নওরোজ কিতাব ইসলাম, ঢাকা থেকে প্রকাশিত 1974 সালে। মোহাম্মদ হাফিজুর রহমান ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস নামের যে গ্রন্থ, সেটা গ্রন্থকুটি লাইব্রেরি, ঢাকা থেকে প্রকাশিত 2016 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। তোমরা ঘরে থাকবা, নিরাপদে থাকবা এবং অনলাইন ক্লাসগুলো করে নিজেদেরকে সমৃদ্ধ করবা এবং সেই সাথে ক্লাসের যে ক্ষতি হচ্ছিল এতদিন তোমাদের, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবা, এই কামনা করছি।